আমরা খারাপ আছি, আমাদের থেকেও বেশি খারাপ কন্ডিশনে কেউ আছে। প্যানিক অ্যাটাক হতো তখন ও বমি করতো, মানে ও একা, শুধু আমার ভয় লাগতো। এই মহিলাটা বাদ দিয়ে সবাই খুব হ্যাপি। বিয়ের পাকা কথা হয়েছিল জাস্ট ওর রেজাল্ট বেরোনোর আগের দিন। পড়ছি, কাঁদছি, কেন পড়ছি কিছু নাই করে আমি মানে 20-30 হাজার টাকা বাবার উড়িয়েছি। একটা এক্সাম মানে ক্লিয়ার হয়নি, একটা। উইদিন গিয়ে দ্য ফার্স্ট থিং আই ডিড ওয়াজ রিজাইন। এই চাকরিটা আমার জন্য না। মানে হাই এভরিওয়ান। হ্যাঁ আসুক। হ্যালো এভরিওয়ান, শুরু কর। হাই এভরিওয়ান, হ্যালো সবাইকে। অ্যাকচুয়ালি একটা ভিডিওর রিকোয়েস্ট আমরা অনেক জনের কাছ থেকে পেয়েছি, অ্যান্ড আজকে সকালবেলায় বিশেষ করে একটা কমেন্ট খুব হিট করলো যে দিদি আমার পার্সোনাল রিকোয়েস্ট, এই ভিডিওটা তুমি প্লিজ বানাও, আমি ওয়েট করছি। ওটা দেখার পর আমার মনে হলো যে না, আমার সত্যি এবার ভিডিওটা সত্যি বানানো উচিত। ভিডিওটা পুরোটাই প্রীতমের উপরে। প্রীতমের চাকরি ছেড়ে প্রিপারেশন, দেন চাকরি পাওয়া, সেই সময় কি স্টেজ ছিল, ওর মেন্টাল কি বলবো আপস অ্যান্ড ডাউনস, হেলথ কিরকম ছিল, তো এইসব নিয়ে ভিডিওটা। তাই জন্য আমি সেজেগুজে বসেছি, বাট আমার অ্যাজ এখানে সেরকম কোনো রোল নেই। তো আমরা মেনলি এই ভিডিওতে যেটা নিয়ে কথা বলবো সেটা কোনো জ্ঞান দেওয়া অ্যাজ নয়, কারণ সেইভাবেও বিশাল কিছু, মানে এর থেকেও মানুষের বড় অ্যাচিভমেন্ট থাকে। কিছুটা মেন্টাল হেলথ নিয়ে মেনলি কথা বলবো, যে সেই টাইমে প্রীতমের মেন্টাল হেলথ কিরকম ছিল ও বলতে পারবে, যেটা আমি দেখেছি আমি বলতে পারবো। তো সো দ্যাট তোমরা সেই জায়গাটা যেটা শুনতে চেয়েছিলে সেটা তোমরা মানে কি বলবো জানতে পারবে এক্স্যাক্টলি। তো আমি প্রথমেই শুরু করি কি আমি কি নিয়ে পড়াশোনা করেছিলাম। তো 10th 12th তো আমার দুটোই বহরমপুর থেকে হয়েছিল। তারপরে জয়েন্টে আমি একটু ভালো করে স্টেট গভর্নমেন্ট কলেজ থেকে আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে বিটেক করি, অ্যান্ড কলেজেরই প্লেসমেন্টে একটা আমি এমএনসি কোম্পানিতে জব পেয়েছি। তো তখন তো খুব একটা ফ্যাসিনেশন ছিল, আচ্ছা একটা চাকরি পেয়েছি, ভালো ব্যাপার, টাকা রোজগার করছি। কিন্তু গ্র্যাজুয়ালি না, যেমন যেমন টাইম যাচ্ছিল আমি বুঝতে পারছিলাম এই চাকরিটা আমার জন্য না। মানে সবারই হয় না একটা ইচ্ছে থাকে, মানে সবাই কিন্তু সবকিছুর জন্য তৈরি হয়নি। তো আমার না ওটা কিছুতেই আমি মানে ভালোবাসতে পারছিলাম না ওই চাকরিটাকে। অ্যান্ড তারপরে ওই জবের থাকাকালীনই আমি তৃষার সাথে রিলেশনশিপে যাই, তখন প্রায় 1.5 বছর 1.5-2 বছর এরকম হয়ে গেছে। অ্যান্ড তারপরে লকডাউন আসে। তো লকডাউনে সব থেকে ভালো জিনিস যেটা হয়েছিল না, আমরা অনেক ফ্রি টাইম পেয়েছিলাম। ফ্রি টাইম ইন দ্যাট সেন্স নিজের সাথে স্পেন্ড করার জন্য। প্লাস তৃষাও আমাকে খুব এনকারেজ করেছিল কি তুই তো পড়াশোনায় ভালো ছিলিস, মানে এখানে স্টাক হয়ে আছিস কেন। না দেখো, এবার ব্যাপারটা হচ্ছে ও যে কোম্পানিতে ছিল সেখানে পড়াশোনায় ভালো ছেলেরা যে নেই বা একই ফিল্ডে ছিল না সেটা নয়। কি আইআইটি থেকেও রিক্রুট করতো, মানে নো ডাউট খুব ভালো কোম্পানি। কথাটা এটা নয় যে পড়াশোনায় ভালো ছিলিস বলেই গভর্নমেন্ট সার্ভিস করতে হবে বা প্রিপারেশন নিতে হবে। কথাটা এটাই যে ওর ইচ্ছে ছিল করার। আমার যেমন চাকরি বা কোনো ওরকম নিয়ে অতটা ফ্যাসিনেশন কোনোদিনই নেই। আমি যেটা করছি ঠিক আছে, পেট চালানোর জন্য করতে হয়, ইনকাম করার জন্য। বাট ওর যে একটা ফ্যাসিনেশন ছিল, এই জিনিসটার জন্য আমি ওকে বলেছিলাম। ওর থেকেও মানে ভালো র্যাঙ্কিং এর কলেজ থেকেও ছেলেরা ওই কোম্পানিতে একই ডিপার্টমেন্টে ছিল। থাকে না মানুষের কারোর মানে ডিফারেন্ট ইচ্ছা থাকে। যেমন ওকে আমি বহুবার বলেছি তুই ব্যাংকের পরীক্ষা দে, ও বলেছে না আমি ইঞ্জিনিয়ারিং লাইনেই থাকবো, যদি না করি আমি প্রাইভেটে ইঞ্জিনিয়ারিং লাইনেই থাকবো। আমি ইঞ্জিনিয়ারিংটাকে রীতিমতো আমি ভালোবাসি, আমার ফিল্ডটাকে। আর আমি সবসময় চেয়েছিলাম আমি এই ফিল্ডে কিছু না কিছু করবো। টাকাটা ম্যাটার করে না, বাট একটা জব স্যাটিসফ্যাকশন হবে, একটা সোসাইটিতে রেসপেক্ট হবে কোথায়। কারণ তখন যেহেতু ও করছে না চাকরি, ও জানে না কোথায় চাকরি পাবে, কি করবে, আদৌ হবে কিনা। আমাকে বলতো দেখ আমি চাইলে অন্যান্য বিভিন্ন জায়গাতে চাকরি করতে পারি, বাট আমার কাছে টাকাটা ম্যাটার করে না, আমি ইঞ্জিনিয়ারিং লাইনেই থাকতে চাই। আর ইঞ্জিনিয়ারিংয়েও একটা বিটার ট্রুথ, সেটা হচ্ছে মেকানিক্যাল, সিভিল, ইলেকট্রিক্যাল, এই সমস্ত ইঞ্জিনিয়ারিং যতটা আমি প্রীতমের কাছ থেকে শুনেছি, এদের প্লেসমেন্ট অন্যান্য আরো যে ক্যাটাগরি আছে ইঞ্জিনিয়ারিং এ তাদের থেকে তুলনামূলক একটু কম। তো আমি অনেক ঠান্ডা মাথায় ভেবেছিলাম, প্লাস তৃষার তরফ থেকে একটা পুশ ছিল কি কিছু বেটার করার চেষ্টা কর না, এখন তো অল্প এজ, একটা রিস্ক নে। তো এইসব ভেবেই আমি লকডাউনের টাইমে আমার চাকরি ছিল, ওয়ার্ক ফ্রম হোম চলছিল, তো আমি একটা প্রিপারেশন শুরু করি। তো আমি ইউপিএসসির প্রিপারেশন নিচ্ছিলাম, ইঞ্জিনিয়ারিং সার্ভিসেসে, নট আইএএস। তো ওটা থেকে আমি শুরু করি, অ্যান্ড আমি ভেবেছিলাম এই পরীক্ষাটা গেট, এই দুটো আমি টার্গেট করেছিলাম। তো আমি ভেবেছিলাম তো দেখা যাক না কি হবে, বড় জোর হবে না। আরেকটাও জিনিস ছিল প্রীতমের বাড়িতে, বিশেষ করে প্রীতমের বাবা
ভীষণ সাপোর্টিভ। আমি যেটা বলি না, মানে প্রীতমের বাবা মানে এটা সেম অফ আ পারসন, সেম ছিল যে ওয়ার্ক ফ্রম হোমে সেরকম, মানে আমার মেইনলি ফিল্ড ওয়ার্কই ছিল, তো প্রেসারটাও তো ছিল না, মানে দিনেও 2টো করে মিটিং হতো শুধু, আর কিছু সেরকম হতো না। কি পড়াশোনা শুরু করে দিয়েছিলাম, অ্যান্ড ফার্স্ট দিন অফিস যেদিন খুলেছিলাম ওই দিন গিয়ে দ্য ফার্স্ট থিং আই ডিড ওয়াজ রিজাইন। ঠিক আছে, তো যাই হোক, তো এবার পারফরমেন্সও আমার ওখানে ভালো ছিল না, তো কেউ আমাকে সেভাবে আটকায়ও নি। আমাদের যে এক্সিট যে একটা ইন্টারভিউ টাইপের হতো কোম্পানি, তো ওখানে আমার ম্যানেজার যাচ্ছে তাই লিখেছে আমার ব্যাপারে কি এর দ্বারা চাকরি হবে না, এই খুব খারাপ লেগেছিল। কিন্তু এবার আমি তাকেই বা কি ব্লেম করবো, মানে আমি ছিলাম না সেরকম তখন। তো যাই হোক, তখন এবার প্রিপারেশন শুরু করলাম। প্রথম 1 বছর আই ওয়াজ ভেরি মোটিভেটেড, খুব পড়াশোনা হচ্ছে, সকালে হাঁটতে যাচ্ছি, হেলদি খাচ্ছি, পড়াশোনা করছি। আমাকে একটু থ্যাঙ্কস। কিন্তু প্রবলেম শুরু হলো যখন ফার্স্ট অ্যাটেম্পটের পর কিচ্ছু হলো না। লিটারালি আমি প্রিপারেশন শুরু করার পর প্রথম বছরে এই 2টো এক্সাম তো দিয়েছিলাম, প্লাস অন্যান্য পিএসসির 5-6টা টোটাল এক্সাম দিয়েছিলাম, একটা এক্সাম মানে ক্লিয়ার হয়নি, একটা এক্সাম না। গেট হয়েছিল ক্লিয়ার, বাট খুব ভালো র্যাঙ্ক হয়নি। গেট আমার মানে ফার্স্ট টাইমও ক্লিয়ার হয়েছিল, এবারও হলো মোটামুটি 2500-এর মতো র্যাঙ্ক এসেছিল। হয়তো এমটেক বা ফার্দার স্টাডির জন্য হয়ে যেত, বাট আমার এম ছিল জব করার জন্য, তো অত ভালো র্যাঙ্ক হয়নি। সেখান থেকে শুরু হয় আমার মেন্টাল হেলথের সাথে ব্যাটল। ঠিক আছে, মানে ফার্স্ট অ্যাটেম্পটের পর তো আমি বিধ্বস্ত। বাড়িতে বাবা খুব ক্লিয়ারলি বললো, দেখ তুই যেই জিনিসগুলো টার্গেট করছিস ওটা কিন্তু 1 বছরে হয় না, আরেক বছর দে। খুব ক্লিয়ারলি, মানে বাবা আমাকে একবারও বলেনি কেন ছাড়লি, মানে না বাবা না মা না বোন না কেউ আমাকে এই জিনিসটা নিয়ে বলেনি তুই জব কেন ছাড়লি, তুই এটা ভুল ডিসিশন নিয়েছিস। আর এই জিনিসগুলো না খুব লং টার্মের জিনিস, আমি অনেক জনকে দিতে দেখেছি, বছরের পর বছর দিয়ে যায় এবং হতে পারে কি তার লাস্ট অ্যাটেম্পটে হলো, হয়ও না অনেকের। তো একবার দিয়েই যে ও পাবে, কিছুটা তো লাক ম্যাটার করে, আর তারপরে তো হার্ডওয়ার্ক আছে। তাছাড়া আমি কোনোদিনই খুব এক্সট্রাঅর্ডিনারি স্টুডেন্ট ছিলাম না। ঠিক আছে, মানে আমি অ্যাভারেজ স্টুডেন্টই বলতে পারো, ভালো পড়াশোনায়, বাট খুবই ভালো যারা হয় না একদম টপার গোছে, যা পরীক্ষায় লেখে 100তে 90 পাচ্ছে, আমি ওরকম ছিলামই না। তো আমার পুরোপুরি পাওয়ার একটাই রিজন হতে পারতো, সেটা হচ্ছে হার্ডওয়ার্ক আমি প্রচুর করেছিলাম, বাট আনফর্চুনেটলি হয়নি। কেন কি যারা তোমরা প্রিপারেশন নিচ্ছ জানো কম্পিটিশন কতটার। আমি জেনারেল মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, ঠিক আছে, তো যাই হোক, প্রীতম একটা পরীক্ষা দিত যেখানে জেনারেলের জন্য 2টো সিট বেরোতো, প্রীতম তাও ফর্ম ফিল আপ করতো, তাও পরীক্ষা আমার ছিল। আমি যখন প্রিপারেশন নিচ্ছিলাম আমার রিলেটেড যেই জব, আমি একটাও পরীক্ষা ছাড়িনি, মানে একটা ভ্যাকেন্সি হলেও আমি অ্যাপ্লাই করেছিলাম। মানে নাই করে আমি মানে 20-30 হাজার টাকা বাবার উড়িয়েছি ওই 2 বছরে, এত পরীক্ষা দিয়েছি না, ইউ ইনভেস্টেড। মানে তারপরে 1 বছরে যখন কিছু হলো না, মেন্টাল হেলথ তো আমার শেষ। মানে রাতে পড়ছি, কাঁদছি, কেন পড়ছি, কিছুই তো হচ্ছে না। মানে হয় দেখবে যখন একটা জিনিসের পিছনে 1 বছর ইজ এ হিউজ টাইম, যেখানে তোমার বন্ধু বান্ধব সবাই জব করছে, ঘুরতে যাচ্ছে, মস্তি করছে, তুমি বাড়িতে বসে শুধু পাতার পর পাতা উল্টাচ্ছ, পেনের পর পেন শেষ হয়ে যাচ্ছে, বাট রেজাল্ট আসছে না। মানে যদি রেজাল্টও আসতে শুরু হতো তাহলেও না হয়, মানে ইন্টারভিউ থেকে রিজেক্ট হয়ে যাচ্ছি, এক্সামস ক্লিয়ার হচ্ছে, তাও একটা মোটিভেশন থাকতো, আমার সেটাও ছিল না। মানে প্রিলি ক্র্যাক হতো না, হয়নি বোধহয়, কিছু ক্র্যাক হয়নি। মানে মাথায় কি এই জিনিসটা শুরু হলো, 1 নম্বরের জন্য হচ্ছে না, 2 নম্বরের জন্য হচ্ছে না। মানে ইভেন একটা পরীক্ষা আমার মনে আছে, ওতে মাত্র 3খানা ভ্যাকেন্সি ছিল, 25 জনকে অল ওভার ইন্ডিয়া থেকে 25 জনকে ইন্টারভিউর কল এসেছিল, ওখানে আমার র্যাঙ্ক ছিল 28। তো এবার সেকেন্ড অ্যাটেম্পটের টাইম আই ওয়াজ ভেরি নার্ভাস, মানে এত আমি ভয়ে ছিলাম। কেন কি ফার্স্ট অ্যাটেম্পটে আমি বিন্দাস ছিলাম, হ্যাঁ সুপার কনফিডেন্স লেভেল, এখানে আর পড়েছি, পেরে যাবো। সেকেন্ড অ্যাটেম্পট দিতে গিয়ে মানে তখন প্রচুর প্রিপারেশন। সেকেন্ড অ্যাটেম্পট মানে জব আমি করছিলাম, করে ছেড়ে অলরেডি 2 বছর আমি ইনভেস্ট করে ফেলেছি। আমি ভেবেছিলাম সেকেন্ড অ্যাটেম্পটের পরও যদি কিছু না হয় এরপর আমি আর বসে থাকতে পারবো না, কেন কি এরপরে আমি বসে থাকলে না মানে জিনিসটাই পুরো অন্যরকম হয়ে যাবে। যেখানেই আমি পাবো চাকরি, দরকার হলে 2 মাস আমি ফ্রিতেও জব করে নেবো, ইন্টার্নশিপ টাইপের, বাট আমি আর বসে থাকতে পারবো না। সেকেন্ড অ্যাটেম্পটে প্রিলিমসেও আমার মনে হয় 2 কি 3 নম্বরের জন্য হয়নি, মানে ইএসসি, ইউপিএসসির ইএসসিটা। বাট দ্য গুড থিং ইজ সেকেন্ড অ্যাটেম্পট যখন আমি দিয়েছিলাম, কলকাতায় দিতে গেছিলাম, তারপরে ভেবেছিলাম 2-3 দিন একটু থাকি, একটু চিল করি, অনেক আমিও ছিলাম, বার্ন আউট হয়ে গেছি। তৃষাও গেছিল, আমার বোন থাকতো ওখানে, 2-3 দিন চিল করি, তারপরে আবার বহরমপুর ফিরে যাব।
তারপরে নেক্সট কোর্স অফ অ্যাকশনটা প্ল্যান করা যাবে। তো আমি তারপরে আর কিচ্ছু করব না, আমি ওই মাসেই চাকরি খুঁজবো, পরীক্ষা দিয়ে এসে আমি আগে চাকরি খুঁজবো, মানে আমি অ্যাপ্লাই করব প্রাইভেট বিভিন্ন অর্গানাইজেশনসে, তারপরে তো এইটার রেজাল্ট আস্তে আস্তে আসবে। ওইটা বলেছি। একটা আমার যেটা ভালো ছিল, আমার 2 বছরের একটা ওয়ার্ক এক্স ছিল আমার সিভিতে। 3 দিনের মাথায় আমার কাছে একটা ফোন আসে। হ্যাঁ, আমি নকরিতে একটা প্রোফাইল বানিয়ে রেখেছিলাম, তো লাকিলি 3 দিনের মাথায় একটা ফোন আসে কি একটা ইন্টারভিউ আছে, এক্সাইড মোড়ে একটা কোম্পানি আছে, মেকানিক্যাল এরকম চাইছে ছেলে। তো আমি বললাম ঠিক আছে, এসছি যখন ইন্টারভিউটা দিয়ে যাই। তখন ওই দিনই আমি রাতে গেলাম, ফর্মাল ড্রেস আমি কিছু আনিনি, একটা সেট ফর্মাল ড্রেস কিনলাম, জুতো কিনলাম। তার একদিন বাদেই আমি গেলাম ইন্টারভিউ দিতে, অ্যান্ড ইন্টারভিউটা আমার হয়েও গেল লাকিলি। তো এটা মানে এটা ভেবো না কি আমি একদম প্রিপারেশন ছেড়ে দিয়েছিলাম, কেন কি তারপরে আমি ভেবেছিলাম 2 বছর আমি যখন প্রিপেয়ার করেছি মোটামুটি জিনিসটা আমি এখন বুঝে গেছি। এখন আমার কাজ হচ্ছে জব করতে করতে টাইম বার করে 1-2 ঘন্টা নিজে প্র্যাকটিস করা অ্যান্ড পরীক্ষাগুলো দিয়ে যাওয়া। হতেই পারে জব করতে করতে তখন পেয়ে গেলাম, কেন কি একটা বেস তো আমার তৈরি হয়ে গেল। মানে অনেকজন বলে না 2 বছর ওয়েস্ট হয়েছে, আমার কিন্তু ওয়েস্ট হয়নি। এটা কেন ওয়েস্ট হয়নি এরপরে তোমরা আরো ক্লিয়ারলি বুঝতে পারবে। তো এক্সাইড মোড়ে একটা কোম্পানিতে আমি জব পেলাম, ওখানে আমি জবে ঢুকে গেলাম। ওখানে আমি প্রায় 1 বছর 2 মাস এরকম ছিলাম। মিনওয়াইল ওই 1 বছরে আমি প্রচুর পরীক্ষা দিয়েছি, ঠিক আছে। পরীক্ষা দিয়ে ইভেন কি একটা জব মানে পরীক্ষা আমি ক্লিয়ারও করেছিলাম, ইন্টারভিউতে কল এসেছিল, আসামে ছিল, অনেকজন শুনেছে আমি আসামে গেছিলাম মাঝে, তো ওটা হয়নি আনফরচুনেটলি। এই যে সেকেন্ড কোম্পানিতে জব করতে করতে দিল্লিতে, এখন আমি প্রেজেন্টলি যেখানে আছি মিনিস্ট্রি অফ এগ্রিকালচারের আন্ডারে, এখানে 2টো ভ্যাকেন্সির একটা নোটিফিকেশন বেরিয়েছিল, মাত্র 2খানা ভ্যাকেন্সি। তা আমার তো এই স্বভাবটা খুব খারাপ ছিল, একটা ভ্যাকেন্সি হলে আমি ভরে দিতাম। তখন আমি ফিল করেছিলাম, অ্যান্ড সাডেনলি একদিন অফিস থেকে ফিরে বিকেলে আমার কাছে মেল আসে কি তোমার প্রোফাইল শর্টলিস্ট হয়েছে, কি তোমাকে ইন্টারভিউর জন্য দিল্লি আসতে হবে। আমি তো মানে শুনে বিশ্বাসই করতে পারছি না, আমি 2 বছরে এত পরীক্ষা দিলাম, এত কিছু করলাম, যেখানে ইভেন কি 50-60খানা ভ্যাকেন্সি ছিল ওখানেও হলো না, আর দিল্লিতে 2টো ভ্যাকেন্সির চাকরিতে আমার কল এসে গেল। তৃষা তো তখন কি আর হবে, পাবি কি পাবি না, ও তো একটা রিল্যাক্স মোডে ছিল, যা দিয়াই। হ্যাঁ, সবাই বললো দিয়াই। একদিনে গিয়েছি, এসেছি, ইন্টারভিউ দিয়েছি, ওই দিনই হ্যাঁ, তো আমার ছুটি ওই টাইমে একটু চাপ চলছিল ওই কোম্পানিতে। তো আমি মানে মাঝরাতের ফ্লাইটটা করে গেছি, ভোরে দিল্লি পৌঁছেছি, ইন্টারভিউ দিয়ে ওই দিনই রাতে আবার ব্যাক দিয়ে পরের দিন আবার অফিস জয়েন করেছি। ওখানে গিয়েও প্রায় 17-18 জন ছিল, অ্যান্ড যারা অন্যান্য ক্যান্ডিডেটরা এসেছিল দে আর রিয়েলি ভেরি গুড। মানে দেখতে তো সবাই একদম সেই স্মার্ট, ভালো ভালো কলেজ থেকে এসছে। তা আমিও খুব ডাউটফুল ছিলাম হবে কি হবে না, 2টো ভ্যাকেন্সিতে কি করে হবে। তার মোটামুটি সপ্তাহখানেক বা 10 দিন বাদে বাড়িতে আমি আছি, চা বানাচ্ছি বা এগরোল বানাচ্ছিলাম। ওই দিন মেল ঢোকে কি ইউ আর শর্টলিস্টেড, তোমার এত তারিখ জয়েনিং। আমি তো মানে কি করে হলো এটা। বলে না যখন আমরা যে জিনিসটা সব থেকে বেশি চাই ওই টাইমে পাই না, বাট যখন আমরা লিস্ট এক্সপেক্ট করি তখন ওই জিনিসটা চলে আসে। ভগবানের প্ল্যান কিছু বেটার করা আছে তোমাদের জন্য, তোমরা যতই হাত পা মানে কি বলবো করো না কেন, যেটা হওয়ার সেটা হবে আলটিমেটলি। আর তার মোটামুটি কিছুদিন আগেই আমাদের পাকা কথা হয়েছিল বিয়ে। আগে না, জাস্ট আগের দিন। তার আগের দিন পাকা কথা হয়েছিল। আমাদের বিয়ের পাকা কথা হয়েছিল জাস্ট ওর রেজাল্ট বেরোনোর আগের দিন। তো আমি তো প্রথমে গিয়ে তৃষাকে, আমার বোনকে জানালাম এই ব্যাপার। বোন তো কাঁদছিল, রিচিকও ছিল মনে হয়, রিচিকেও জানালাম, সবাই তো। তারপরে সবার আগে বাবাকে ফোন করে জানালাম, মাকে জানালাম। মায়ের ফার্স্ট রিয়াকশন হচ্ছে বউ ভাগ্যে চাকরি পেয়েছিস। হ্যাঁ, মানে তোর হার্ড ওয়ার্ক, তুই পড়াশোনা করেছিস, ওগুলো কিছু না, বউ ভাগ্যে চাকরি পেয়েছিস। এবার সবাই খুব হ্যাপি, শুধু এই মহিলাটা বাদ দিয়ে সবাই খুব হ্যাপি। মানে ও রীতিমতো কাঁদছে, ওর হচ্ছে আমি কলকাতা ছেড়ে যাব না। আমি হ্যাপি ছিলাম, বাট ইটস লাইক মানে হয় না যে আরে হলো তো হলো, দিল্লিতেই হলো, মানে আই ওয়াজ লাইক কেন, মানে ঠিক আছে আমি খুব হ্যাপি, সো হ্যাপি। আর সেই টাইমে কলকাতায় আমরা যে লাইফস্টাইল, কারণ আমিও সেই টাইমে কলকাতায় চাকরি করছি, তো কলকাতায় যে লাইফস্টাইলটা আমরা লিড করতাম, যে মজাটা করতাম, তিতিন, আমি, প্রীতম, রিচিক, আরো যারা বন্ধু বান্ধব থাকছিল, মানে আমি না কি বলবো, মানে চুর পুরো, যে আমি কি মানে কেন হলো তো হলো, কেন দিল্লিতেই হলো।
এইবার আমি যেটা মেন বলি, আমরা এই জার্নিটা মানে প্রীতমের জার্নিটা তো তোমরা শুনলে যে কি করে কি হয়েছিল, যেটা তোমরা বলেছিলে যে দাদা কি করে কি পেয়েছে আমি বললাম। এইবার আমি বলি ঠিক যে টাইমে ও প্রিপারেশন নিচ্ছিল সেই সময় ওর মেন্টাল হেলথ যেটা আমি দেখেছি, একটা টাইমের পর আমি নোটিস করলাম ও পুরো আনমনা থাকতো। মানে আমি যখন বলতাম এই এটা, কারণ আমি তো সেমই, এই এটা হ্যাঁ 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 কি আমি না বেশ এক সপ্তাহ নোটিস করার পর বললাম যে তুই এরকম মানে কি হয়েছে তোর। আমরা নন্দনে বসেছিলাম, আমার মনে আছে, নন্দনে মোস্ট প্রবলেম কোনো কাপকেক প্যাক করাচ্ছিলাম, যে তোর কি হয়েছে, বলছে আমি খুব বুঝতে পারছি না, আমি খুব টেনশনে আছি। মানে এই যে জিনিসটা, এই যে প্রিপারেশন ফেজে এই জিনিসটা আমি খুব ক্লোজলি শুধু প্রীতমকেই দেখেছি। আমার বন্ধু বান্ধব আছে বাট তাদেরকে তো আমি ক্লোজলি দেখিনি, আমি ক্লোজলি দেখেছি প্রীতমকেই, ঠিক আছে। ও এবং রাত ভোর আমি শুনেছি, তিতিনও জানে এটা, তিতিন বলতো যে আমি বলতাম যে তুই প্রীতমকে আজকে তোদের মানে প্রীতম আলাদা ঘরে শুতো, আলাদা প্রিপারেশন নিত, আর লকডাউন যেহেতু তিতিনকে বলতাম যে তুই কাকিমার কাছে শুতে বল প্রীতমকে। মানে ও একা শুতো, আমার ভয় লাগতো, শরীর খারাপ হতো ওর, মা আজকে মাথা ঘুরছে, খাওয়া বন্ধ আজকে আমার, ওর আমি না মানে প্যানিক অ্যাটাক, আমারও আছে এই জিনিসটা, আমিও মেন্টাল হেলথ নিয়ে প্রচুর ভুগেছি অ্যান্ড ভুগি টিল নাও। প্রীতমকে আমি দেখেছি ওর প্যানিক অ্যাটাক হতো, তখন ও বমি করতো, মানে লিটারেলি আমি জিনিসটা দেখেছি। যদি সবাই খারাপ ফেজের মধ্যে দিয়ে যায়, প্রীতম কোনোদিনই বলে না, আজকে ভিডিও করছি তাই জন্য আমরা জানাচ্ছি জাস্ট। এই যে ঘটনাগুলো এগুলো হয়তো আমার বাড়ির লোকও জানে না, কারণ আমি বলিনি, এগুলো জানে হচ্ছে আমি, প্রীতম, তিতিন, ঠিক আছে। কারণ তিতিন দেখেছে, আমি দেখেছি, আর প্রীতমের হয়েছে। আর হয়তো খুব একটু হলে কাকিমা জানে, যেহেতু কাকিমাও, কারণ কাকিমারও ডিউটি থাকতো, নাইট ডিউটি থাকতো, দিনে থাকতো ডিউটি, আর প্রীতম তো তখন বাড়িতে। ও যে কি ফেজের মধ্যে, আমি যেতাম ওদের বাড়ি মাঝে মাঝে, এবার যেহেতু প্রিপারেশন নিত বলে আমি খুব বেশিও যেতাম না। ফোনে প্রীতম আমাকে বলতো আমি পরীক্ষা দেবো, 2 ঘন্টা ফোন অফ, মক টেস্ট দিচ্ছে ও বসে বসে। মানে এই জিনিসটা আমি খুব করতাম, কি আমি প্রচুর মক টেস্ট দিতাম। মানে আমি 2 ঘন্টা পড়লেও আমি 3 ঘন্টা পরীক্ষা দিতাম। সবাই তোমরা পড়ো, নোটস বানাও একটা সেপারেট, অবভিয়াসলি এটা তো সবাই ফলো করো। তো নোটস বানিয়ে যখন পরীক্ষা দেবে না, একটা সেপারেট কপি বানাবে যেখানে তুমি পরীক্ষা দিচ্ছ বা মক টেস্ট দিচ্ছ, ওর মিস্টেক গুলো শুধু লিখে রাখো, অ্যান্ড পরীক্ষার আগের দিন শুধু ওই খাতাটাই তোমরা পড়ো অ্যাজ এ রিভিশন। কেন কি তখন তোমাদের মাথায় এটা থাকবে আমি সবই জানি, শুধু এই জিনিসগুলো আমি জানি না, এগুলো আমি তাই জন্য ভুল করে এসেছি, অ্যান্ড এই ভুলগুলো আমি যদি কালকে পরীক্ষায় না করি তার মানে আমার সিলেকশন হচ্ছে। আমার একটা ভুলের খাতা ছিল, খাতাটাও বিশাল মোটা ছিল, বাট সিরিয়াসলি আমি ওই খাতা থেকে যা কমন পেয়েছি আর কোথাও থেকে পাইনি। মেন্টাল হেলথের যখন কথা হচ্ছে, মানে আমি খুব লাকি কি তৃষা আমার সবসময় পাশে ছিল। কারণে অকারণে তৃষাকে ফোন করে মানে সে ঝগড়া করছি, এত মুড সুইংস হচ্ছে আমার, কেন কি কারোর কাছে যাওয়ার নেই। টোটাল ডিউরেশনটা প্রায় 2.5 বছর 3 বছরের। অনেক দিন এমন গেছে যেদিন আর ভালো লাগতো না, মানে নিজেকে আমি রীতিমতো তুই কেন এই ডিসিশনটা নিলি, কেন তুই জব ছাড়লি। তো আমার একটা বন্ধুও বলেছিল ভাই তুই ছেড়েছিস, প্রিপারেশন নিচ্ছিস, পেয়ে গেলেই দেখবি ডিসিশন ঠিক হবে, না পেলে ডিসিশন ভুল হবে। ডিসিশনটা এটা রিলেটিভ একটা ডিসিশন, বাট হ্যাঁ অনেক কিছু লার্নিং হয়েছে, নিজের সাথে অনেক টাইম স্পেন্ড করেছি। এখনো এমন অনেক পরীক্ষা দেওয়া আছে যেগুলো রেজাল্ট প্রীতম এখনো চেক করে, কারণ সেগুলো রেজাল্ট এখনো বেরোয়নি, অবভিয়াসলি দেরি হয়। এই জিনিসটা সবারই থাকা উচিত। তোমরা এখন একটা কিছু অ্যাচিভ করে গেছো তার মানে ওখানে লাইফ স্টপ হয়েছে, এটা একদমই না। মানে এটাই হিউম্যান নেচার, সব সময় এভরি ডে বেটার কিছু করার চেষ্টাটা থাকা উচিত সবার। এখনো পরীক্ষা দেয়, ইভেন কি ওর রিসেন্টও একটা জায়গাতে ওখানে এক্সপিরিয়েন্সের বেসিসে ইন্টারভিউ কল হবে ওই আইআইটিতে যেটা দিল্লি, তো এই রিসেন্টও ফর্ম ফিল আপ করলো, রিসেন্টও মানে এখনো ওর যতদিন বয়স আছে ও এখনো করে যায় যে যদি কোনো বেটার জায়গা পাই বা কোনো বাড়ির কাছে বেটার অপশন পাই। আমি এটাই বলবো, মানে নট অনলি ফর গভর্নমেন্ট জবস, যাদের অন্য কিছু অ্যাম্বিশন আছে, যারা চেষ্টা করছো, তো দেখো সাকসেস সবাই পায় না, এটা একদম ফ্যাক্ট। 100 জনের মধ্যে একজনই সাকসেস পায়, 99 জন কিন্তু ফেলিয়ারই হয়। বাট সেটা ফেলিয়ার না, সেটা একটা লাইফ লেসন। ওই 99 জন কিন্তু ওই একজনের থেকে বেশি স্মার্ট, সে কিন্তু মেন্টালি এর থেকে বেশি স্ট্রং, এটা কিন্তু ফ্যাক্ট। প্লাস লাইফে সবাই কিছু না কিছু করতে পারবে, গভর্নমেন্ট জব বা সিঙ্গার হতে চাই, অ্যাক্টর হতে চাই, পারলাম না কোনো কারণে, সুযোগ পেলাম না, ওটাই লাইফের এন্ড নয়, আমার তো মনে হয়। এখন আমি যে জবে আছি এর ইন্টারভিউতেও যেই কোশ্চেন্স গুলো আমাকে করা হয়েছিল,
ওর অ্যান্সার আমি দিতে পারতাম না যদি না আমি 2 বছর আমি ওখানে ইনভেস্ট করতাম, ওয়েস্ট বলবো না, ইনভেস্ট করতাম। তো ওখানে আমি পড়াশোনা করেছিলাম বলেই এদেরকে আমি অ্যান্সার দিয়ে ইমপ্রেস করতে পেরেছিলাম ছিল। তো ওই সিম্পল কোয়েশ্চেন্স গুলোরও আমি এইভাবে অ্যান্সার দিয়েছিলাম কি ওরাও বুঝতে পারুক না আমি একটা প্রিপারেশন নিয়ে এসেছি। অ্যান্ড ইন্টারভিউতেও ওরা জানতো আমার মাঝে 2 বছর গ্যাপ ছিল, উনি কিছুতে টাইম দিচ্ছ তো রিটার্নে পাবেই, হয়তো আজ পাবে না কাল পাবে, কিন্তু পাবেই। এটাই ছিল আমার একটা ছোট্ট জার্নি। তোমরাও যদি তোমাদের কিছু শেয়ার করতে চাও অবশ্যই কমেন্টে করো, অ্যান্ড আমার থেকেও যদি কিছু জানতে চাও করো। আমি অবভিয়াসলি ইঞ্জিনিয়ারিং ফিল্ডেই প্রিপারেশন নিয়েছি, তো টপিক ওয়াইজ হয়তো ওখানেই হেল্প করতে পারবো, বাট ইন জেনারেলও যদি তুমি তোমাদের কিছু কোয়েরিজ থাকে আমাকে করতে পারো। আমার যেটা মনে হয় সেটা হচ্ছে নট অনলি বই, মানে তুমি যে জিনিসটাই করতে চাইছো, লাইক মানে সেটা মিউজিক হোক, হ্যাঁ মিউজিক হোক, আর্ট হোক, ভিডিও বানানো হোক, যাই হোক না কেন, আমি বলতে চাইছি ওর পড়াশোনা প্যাশন, আমার হয়তো অন্য একটা জিনিস প্যাশন, তোমার হয়তো একটা অন্য জিনিস প্যাশন। তো যেটাই যার প্যাশন সেই জিনিসটাই প্রত্যেকের লাইফে, প্রত্যেকে যদি নিজের ওই প্যাশনটাকে নিয়ে উঠতে চাও তাহলে হার্ডওয়ার্ক করতে হয়। প্রত্যেকটা টাইমে মোনোটোনাস যদি নাও বা লাগে, অ্যাটলিস্ট একটা টাইমে গিয়ে খুব রেস্টলেস লাগে বা খুব টায়ার্ড লাগে, সেই জায়গাটা যদি কাটিয়ে একবার চলে যায় মানুষ তাহলেই সাকসেসফুল। স্টার্টিং এ খুব কষ্ট হবে, বাট যখন ওটা হ্যাবিটে দাঁড়িয়ে যাবে না তখন দেখবে কোনোই অসুবিধা হচ্ছে না। আমরা কোনো জিনিস যখন করছি, এটা করলে কেন করছি, এটা করলে কি হবে, এই কোশ্চেনটা, এই দুটো কোশ্চেন নিজেকে আগে করবে। এই দুটো কোশ্চেনের যখনই তুমি অ্যান্সার পেয়ে যাবে তখন দেখবে ওটা করতে আর কোনো অসুবিধা হচ্ছে না। প্রীতম এত কথা বলে না, কিন্তু এত কিছু এটা আমার খুব পছন্দের জায়গা, মানে আমি নিজে ভুক্তভোগী তো শেয়ার করতে ভালো না, অনেক এই সেম জিনিসটাই একটু হালকা ছোট অ্যামাউন্টে আমার সাথে হয়েছিল 12th এর পর। তখন আমার 1 বছর ড্রপ ছিল, তখনও আমি এই জিনিসগুলো ফেস করেছিলাম। বাট তখন বাচ্চা ছিলাম তো অত আলাদা আলাদা থটস মাথায় আসতো না, যেটা এখন এসেছিল। এটা হলে কি হবে, ওটা হলে কি হবে, একটা রিলেশনশিপে আছি এর কি হবে। 100% দিয়ে কোনো জিনিসকে পারসিউ করছো এন্ড ওখানেও তুমি সাকসেসফুল হচ্ছ না, এটা বিশাল একটা এটা চাপের জিনিস। বাট সবাই মানুষ, চাপ নিতে সবাই ভালোবাসি, এন্ড চাপটাকে ওভারকাম করতে হবে, এটাই লাইফ। ছিল আমার জার্নি, ছোট ছোট টিপসও দিয়েছি তোমাদেরকে। আর যদি কিছু জানার থাকে জিজ্ঞেস করো। এখানে আমি সংক্ষেপে শুধু বসিয়েছিলাম, আমার অ্যাজ কোনো পার্ট ছিল না, মাঝে মাঝে একটু আমিও জ্ঞান দিয়ে দিয়েছি। বাট হ্যাঁ, এটা পুরোটা প্রীতমেরই ছিল। আর আমি এখানে বসেছিলাম তার একটাই কারণ হচ্ছে আমি দেখেছি ক্লোজলি, তো আমি ভাবলাম যে আমিও বলতে পারি যে। বাট হ্যাঁ ঠিক আছে, অত সাফারিংস নিয়ে বলে লাভ নেই। মেন যেটা কথা সেটা হচ্ছে আলটিমেট সবাই জীবনে কিছু না কিছু করতে পারবে। কষ্ট যখন তোমার হবে তুমি এটা জানবে তোমার থেকেও বেশি কষ্ট হয়তো আরো কারোর হয়েছে বা হচ্ছে। আমরা হ্যাঁ মানে আমরা খারাপ আছি, আমাদের থেকেও বেশি খারাপ কন্ডিশনে কেউ আছে। আমি একটা প্রীতমকে প্রিপারেশনের টাইমে কথা বলতাম যে তোর বাড়িতে ছাদ আছে, এসি আছে, বাবা মা আছে, টাকা পয়সার সমস্যা নেই, এই অবস্থায় তুই প্রিপারেশন নিচ্ছিস। কতজন প্রিপারেশন নিচ্ছে যারা ভাবছে আজকে আমার বাবাকে খাওয়াতে হবে, আমার বাবা অসুস্থ, মা অসুস্থ, আমি যদি আর 1 বছরের মধ্যে না পাই আমি কি করে, বই কেনার টাকা নেই। একটা মাত্র হয়তো ছেলে জানে যে আমাকে এটা করতে হবে, কিন্তু তার প্যাশন সে ফলো করছে কষ্ট করে। তো তারা আমাদের থেকে অনেক, তারা অ্যাকচুয়ালি স্ট্রাগল করেছে, তারা অনেক বেশি খারাপ কন্ডিশনে আছে। আমরা তো অনেক ভালো কন্ডিশনে থেকে হয়তো প্রীতম প্রিপারেশন নিয়েছে। তো দ্যাটস ওয়াই আমি ওটাই বলি যে খারাপের থেকেও খারাপ আরও আছে। তো বাস এটাই, চিন্তা করবে না, টেনশন নেবে না, যা জিজ্ঞেস করার কমেন্টে জিজ্ঞেস করতে পারো। আজকের জন্য এটুকুই, ভালো লাগলে জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।